দেশ জুড়ে তীব্র দাবদাহে পুড়ছে মানুষ, পুড়ছে প্রকৃতি। দহন জ্বালায় সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। এরই মধ্যে মঙ্গলবার দাবদাহে অসুস্থ হয়ে রাজধানীতে মারা গেছেন একজন পথচারী। হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীদের ভিড়। পুরো মাস জুড়েই এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। বৈশাখের খরতাপে যখন পুড়ছে দেশ, তখন ৭৫ বছর বয়সী আবুল কাশেমের কপালে চিন্তার ভাঁজ। সড়কে কমে গেছে মানুষের চলাচল, ভাটা পড়েছে কাশেমের উপার্জনে। একজন যাত্রীর জন্য দুপুরের তপ্ত রোদে পুড়ে অপেক্ষা তার। প্রকৃতির এমন বিরূপ আচরণে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন আবুল কাশেমের মতো খেটে খাওয়া মানুষ। ফেট ছাড়াই কেউ হতো, ফেট না ছাড়ালে কি আর কেউ খাওয়াইবো আমারে? এজন্য বাড়িছি। বাসা থাকার জন্য বলছে, কিন্তু আমাদের পেট তো আর তা মানে না, আমাদেরকে খাইতে হয় ডেইলি। কষ্ট হইলেও যেন বেরাইতে হয়, একটা দিন বসে থাকলে আপনার খাওয়া বন্ধ হয়ে যাবে। তীব্র গরমে থেমে নেই ট্রাফিক পুলিশের কার্যক্রম। রোদের প্রখরতা উপেক্ষা করে আদালতে সাধারণ মানুষের সেবা দিয়ে যাচ্ছেন আইনজীবীরাও। বেশ লয়াররা তাদের কোটটা বাদ দিয়ে যদি গাউন পরে যদি কোট করা যায়, এইটা ভালো হয়। গরমের মাঝে আমাদের তো দায়িত্ব পালন করতে হবে, ক্লান্তি তো আসে, ক্লান্তি আসে করার কি। এদিকে দেশ জুড়ে চলমান তাপপ্রবাহ পুরো মাসব্যাপী অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে রাজশাহী এবং পাবনা জেলা সহ খুলনা বিভাগের উপর তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগ ব্যতীত দেশের অন্যান্য বিভাগগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহ যেটা চলছে, এটা কিন্তু সামনে আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে। এখন বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে, সিলেট বিভাগ ছাড়া কিন্তু বৃষ্টিপাতের ওরকম সম্ভাবনা নেই। সাময়িক এই সংকটে সতর্ক হয়ে চলার পাশাপাশি শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেয়ার কথা বলছেন চিকিৎসকরা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে অনেক এলাকায় পানির স্তর নিচে নেমে গেছে। অনেক স্থানে খরার কারণে ফসলি মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। অতি গরমে অসুস্থ হয়ে হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। এমন অসহনীয় গরম ঠিক কবে অনুভব করেছে দেশবাসী তা বলা মুশকিল। কাঠফাটা রোদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রিকশা চালক, দিনমজুররা। প্রখর রোদে তাই রাস্তায় এখন মানুষের সংখ্যা কম। অনেকটা ঈদের ছুটির মতো ফাঁকা রাস্তা মনে হলেও এই নীরবতা সুখকর নয়। অসহ্য গরম থেকে রেহাই পেতে খুলনা, বাগেরহাট, রাজবাড়ী সহ দেশের অনেক এলাকায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় ও মোনাজাত করা হয়। চুয়াডাঙ্গায় টানা এক সপ্তাহ যাবৎ তীব্র তাপ প্রবাহ অব্যাহত রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। অতি গরমে ঝিনাইদহের কয়েকটি নদ নদীর পানি শুকিয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় সদর উপজেলার পশ্চিমাঞ্চলে অধিকাংশ নলকূপে পানি উঠছে না। কুষ্টিয়ায় প্রচণ্ড তাপ প্রবাহে চরম বিপাকে পড়েছে জেলার কৃষকরা। পানির অভাবে মাঠগুলো ফেটে চৌচির, মাঠে পানি না পেয়ে নষ্ট হচ্ছে ধানসহ বিভিন্ন ফসল। এত গরম মাঠে, এই মাঠে সকালবেলা আসি লাগিয়েছি, এই 9টা 10টা বাজতে মাঠে দৌড় মারা লাগছে। মাঠে চরম গরম, ধান কাটা খুবই অসুবিধা। তারপরে আবাদ করবো, মাঠে তো আপনার পানি নাই। প্রতিদিনই তাপমাত্রাজনিত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে শিশুদের। শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি শিশু চিকিৎসা নিচ্ছে। প্রায় 15 দিন যাবত জ্বর, কাশ, ঠান্ডা, এই জন্য এখানে নিয়ে আসছি। ঠান্ডা, কাশি, জ্বর, মূলত ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বরের সাথে খিঁচুনি এবং অনেকেই 24 ঘন্টা তাদের প্রস্রাব বন্ধ আছে। এই সমস্ত রোগগুলো কিন্তু মূলত আমাদের শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে। চলমান তাপ প্রবাহে শঙ্কায় পড়েছেন নাটোরের পোলট্রি খামারিরা। অতি গরমে মারা যাচ্ছে খামারের মুরগিও। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ ও কাতারের মধ্যে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, কর সংক্রান্ত জটিলতা নিরসন, বন্দর ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার ঢাকা সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই সরকার প্রধানের উপস্থিতিতে এসব চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শেখ তামিম। নজরানা চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। ঢাকা সফরের দ্বিতীয় দিন সকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আসেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফররত কাতারের আমিরকে স্বাগত জানান। এরপর আমির ও প্রধানমন্ত্রী নিজেদের মধ্যে একান্ত বৈঠক করেন। পরে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। কাতারের পক্ষে আমির শেখ তামিম ও বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। পরে দুই সরকার প্রধানের উপস্থিতিতে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। চুক্তিগুলো হলো আইনগত সহযোগিতা সংক্রান্ত, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, যৌথ বিজনেস কাউন্সিল গঠন, দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি এবং সমুদ্র পরিবহন সংক্রান্ত। আর সমঝোতা স্মারকগুলো হলো কূটনীতিকদের প্রশিক্ষণ, ক্রীড়া উন্নয়ন, জনশক্তি সংক্রান্ত সহযোগিতা, উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণা এবং বন্দর পরিচালনা। এ সময় রাজধানীর ইসিবি চত্বর থেকে মিরপুর ডিওএইচএস পর্যন্ত সড়ক এবং কালশিতে একটি পার্ক কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণের ঘোষণা দেয়া হয়। পরে সফররত কাতারের আমির বঙ্গভবনে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈঠক করেন। এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন তারা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান সহ 26 জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয় নির্বাচন ভবনের ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। একই সাথে আগামী 5 জুন চতুর্থ ধাপের 55টি উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করা হয়। আর যৌথ বাহিনীর অপারেশনের কারণে স্থগিত করা হয়েছে বান্দরবানের 3টি উপজেলার ভোট গ্রহণ। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রার্থিতা চূড়ান্ত। 148টি উপজেলার মধ্যে 4টি উপজেলায় হবে না নির্বাচন, কারণ ইতোমধ্যে উপজেলাগুলোতে সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা হয়েছে। মোট 7 জন চেয়ারম্যান, 9 জন ভাইস চেয়ারম্যান, 10 জন মহিলা ভাইস চেয়ারম্যানকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা লাগবে না। বাংলাদেশের আওয়ামী লীগ একটি বৃহত্তর রাজনৈতিক দল, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের যারা জনপ্রতিনিধি পূর্বে নির্বাচিত হয়েছেন তাদের নিকট আত্মীয় নির্বাচনে অংশগ্রহণ তারা বারণ করেছেন। এটা কিন্তু আইন না। নাটোরের সিংড়ার আলোচিত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের সভায় নির্বাচনের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জেলা পরিষদ বা স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করে থাকি, এই নির্বাচনে তার চাইতে একটু অধিক সংখ্যক সদস্য মোতায়েন করার প্রচেষ্টা গ্রহণ করা হবে। সচিব জানান, বান্দরবনের 3টি উপজেলায় যৌথ বাহিনীর অপারেশনের কারণে স্থগিত করা হয়েছে উপজেলা নির্বাচন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানটির সদ্য সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ জানান, আলী আকবর দায় এড়ানোর চেষ্টা করেছেন। সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে ব্যাখ্যা দিতে তাকে 2 দিনের সময় দেওয়া হয়েছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে আলী আকবর বলেছেন তিনি এবং তার স্ত্রী সম্পূর্ণ নির্দোষ। এদিকে আলী আকবরের স্ত্রী শেহলা পারভিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। হাসান জাভেদের রিপোর্ট। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের হাজার হাজার সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় ওএসডি রয়েছেন বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী শেহলা পারভিনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সনদ জালিয়াতির ঘটনায় ডিবি কার্যালয়ে ডেকে প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় আলী আকবর খানকে। ওনার ওয়াইফকেও আমরা গ্রেফতার করেছি এবং ওনার ওয়াইফও কিন্তু স্বীকার করেছেন যে সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে সে টাকা গ্রহণ করেছে। বললাম যে আপনার ওয়াইফও তো এই ঘটনার সাথে জড়িত, তো আপনার ওয়াইফ এখান থেকে টাকা নিলেন কেন? কয় সেটা আমি জানি না, আমার ওয়াইফ টাকা নিয়েছে। এবং আপনার ওয়াইফের সাথে সম্পর্ক কীভাবে হলো? সেটাও আমি জানি। সে তার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে হাজির করবেন। ব্যাখ্যা যদি সে সঠিক ব্যাখ্যা হাজির করতে না পারেন, আর এই ঘটনার সার্টিফিকেট জালের ঘটনা তার কোনো অনৈতিক কোনো ঘটনা আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাই, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী আকবর বলেন, বিনা অপরাধে তার স্ত্রী জেল খাটছেন। এটা মিথ্যা মামলার ভিত্তিহীন, এটা তদন্ত চলছে। তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে, করবে। যেই করুক, দায় আপনার আছে কিনা? অবশ্যই, যেহেতু আমি বোর্ডের প্রধান, সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। এদিকে মোহাম্মদ আলী আকবর খানের স্ত্রী শেহলা পারভিনকে 2 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।
তড়িঘড়ি করে ব্যাংক একীভূত করার প্রক্রিয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি মনে করছে এর ফলে দুর্বল ব্যাংকগুলো রক্ষায় বাংলাদেশ ব্যাংকের একীভূতকরণের প্রক্রিয়া অর্থনৈতিক খাতে সংকট মোকাবেলায় সমস্যার সৃষ্টি করবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, দুর্বল ব্যাংকের মন্দ ঋণ ব্যবস্থাপনা এবং মূল সমস্যাকে পাশ কাটিয়ে ঋণ খেলাপি এবং জালিয়াতির জন্য দায়ী মহলকে এর মাধ্যমে দায়মুক্তি দেওয়ার চেষ্টা হচ্ছে। এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংক একীভূতকরণ বিষয়ে বিভিন্ন তথ্য প্রকাশিত হচ্ছে, যা অনেক ক্ষেত্রেই প্রকৃত তথ্য নির্ভর নয়। একীভূত ব্যাংকগুলো যাতে অধিকতর সেবা প্রদান করতে পারে সেই লক্ষ্যেই এই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুর হাকিম বলেছেন, ট্রেনের ভাড়া বাড়ছে না, তবে দূরত্বের উপর যাত্রীদের যে ভর্তুকি দেওয়া হচ্ছিল তা প্রত্যাহার করা হচ্ছে। আগামী 4 মে থেকে তা কার্যকর হবে। ভর্তুকি প্রত্যাহারকে ভাড়া বৃদ্ধি বলা যাবে না। মঙ্গলবার রাজবাড়ীতে শিল্প এবং বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 15-20 বছরের মধ্যে রেলের কোনো ভাড়া বৃদ্ধি পায়নি। আমরা ভাড়া বৃদ্ধির কোনো চেষ্টাও করতেছি না, তবে ভাড়া বৃদ্ধি হওয়া উচিত। যতটুকু এই ভর্তুকি প্রত্যাহারের জন্য যতটুকু বাড়বে সেটা তো আমাদের সবাইকে মেনে নিতে হবে। 100 কিলোমিটারের মধ্যে কোনো ভাড়া বাড়তেছে না, এটা তো ভাড়া বৃদ্ধি বলা যাবে না। মানে 100-র উপরে গেলে ভাড়া বাড়ছে? হ্যাঁ, দূরত্বের উপরে যে ভর্তুকি দেওয়া হয়েছিল সেই ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদকের করা কমিটির কাজের অগ্রগতি প্রতিবেদন 2 মাসের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তদন্তের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি 30 দিনের মধ্যে অপেক্ষমান রেখেছেন আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ মঙ্গলবার নির্দেশ দেন। গতকাল বেনজির আহমেদের সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেন একজন আইনজীবী। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন গণমাধ্যমে তার পরিবারের অবৈধ সম্পদ অর্জন বিষয়ে প্রকাশিত প্রতিবেদন সংস্থাটির নজরে আসলে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। জিএসপি সুবিধা ফেরত দেয়া নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করে শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, এজন্য শ্রম আইন নিয়ে নানান সময় বিভিন্ন শর্ত দিচ্ছে তারা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। একতরফাভাবে শ্রম আইন সংশোধন করা যাবে না উল্লেখ করে তিনি বলেছেন, শ্রমিকদের পাশাপাশি মালিকদেরকেও স্বার্থ দেখতে হবে। শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্রের সুপারিশ বিবেচনা করা হবে, তবে স্বকীয়তা নষ্ট করে বাংলাদেশ কোনো কাজ করবে না বলেও জানান প্রতিমন্ত্রী। এর আগে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড তাদের মোট লভ্যাংশের 2,25,00,000 টাকার চেক শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে হস্তান্তর করে। যুক্তরাষ্ট্র এগুলা তালবাহানা করতেছে, এগুলো তো তারা একটা করলে আরেকটা ধরবে। সেটা যতক্ষণ আমরা তাদের প্রয়োজন মিট করতে পারবো না, তাদের চাহিদা মিট করতে পারবো না, ততক্ষণ তারা আমাদের সাথে এগুলো করতে থাকবে। হ্যাঁ, আমেরিকা বড় শক্তি, তাদেরকে আমাদের অবশ্যই পরোয়া করতে হয়। তাই বলে আমাদের স্বকীয়তা বিকিয়ে দিয়ে আমরা তাদের সাথে আপোষ করতে রাজি নেই। সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর হয়ে বুধবার। এ উপলক্ষে মঙ্গলবার মোমবাতি প্রজ্বলন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধসে পড়া ভবনের সামনে বিভিন্ন দাবিতে এবং হতাহত শ্রমিকদের স্মরণে কর্মসূচি পালন করে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচিতে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন সহ অন্যরা উপস্থিত ছিলেন। রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছরেও দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন, স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ কর্মস্থলের দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাজেদ বিন আলহিম আলী। তাকে স্বাগত জানান জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক এবং শ্রম কাউন্সিলর কাজী এমদাদুল ইসলাম সহ কনসুলেটের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বিভিন্ন দেশের 32 জন কনসাল জেনারেল সহ ওআইসি, আইডিবি কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
রিয়াদের উত্তরহারায় প্রবাসী দর্শকের উপস্থিতিতে সপ্তম প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, সিলেট প্রবাসীদের আয়োজনে লিগের ফাইনালে সোনার বাংলা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে একতা স্পোর্টিং ক্লাব। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান। টুর্নামেন্ট কমিটির সভাপতি জুনায়েদ আহমেদের সভাপতিত্বে এবং শাহাবুদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সিরাজুল ইসলাম, মামুন আহমেদ সহ আরও অনেকেই। বৈধ পথে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের প্রতি আহ্বান জানান মদিনাস্থ বাংলাদেশ কমিউনিটির নেতারা। এনটিভি মদিনা প্রতিনিধি ফরহাদ জানিয়েছেন, মদিনাস্থ MK গ্রুপ আয়োজিত ওমরাহ পালনে আসা বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেছেন তারা। মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলার বাঙ্গড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মজুমদার। মাইনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট শাহপরান এবং মাহবুব আলম দিদার সহ অন্যরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।